নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য। আমি দুর্গাপুরে টিউশনি পড়াই। যদি আপনাদের এই ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ক্লিয়ার কাট উইথ আকাশে। ক্লিয়ার কাট উইথ আকাশ হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, যার মাধ্যমে আমি আকাশ ভট্টাচার্য আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথসের জন্য যে কনসেপ্টগুলো বাচ্চাদের পক্ষে অসুবিধা হয় এবং বা আমাদেরকে বলতে ভয় পায় বা টিচার্সদেরকে একটা গ্রুপ অফ স্টাডির মধ্যে বলতে ভয় পান, সেইগুলোর বিস্তার বিবরণ এবং ডিটেলড এক্সপ্লানেশন নিয়ে আপনাদের কাছে আসতে চলেছি। এবং সেই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের পক্ষে সুবিধা হয় যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনাদের পক্ষে সেই ভিডিওগুলো দেখার সুবিধা হবে। নমস্কার। নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য। আজ ক্লিয়ার কাট উইথ আকাশে আমরা একটু হিস্ট্রি এবং সিভিক্সের সম্বন্ধে কয়েকটা ভিডিওজ আপনাদের সামনে রাখব। অ্যাকচুয়ালি হিস্ট্রি, সিভিক্স, জিওগ্রাফি সম্বন্ধে আমি এই ভিডিও তৈরি করার যে প্রথম যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে, এটা একটাই কারণ কয়েকটা স্টুডেন্টস আমাকে বলেছেন যে স্যার, তুমি তো খালি সায়েন্স আর ম্যাথ পড়াও, তো তোমার একটু যদি হিস্ট্রি এবং সিভিক্সের প্রতি একটু ভিডিও বানিয়ে আমাকে দিও তাহলে একটু বুঝতে সুবিধা হয়। অবভিয়াসলি ক্লিয়ার কাট উইথ আকাশে আমি যেটা প্রথম পদক্ষেপ নিই, যেটা হচ্ছে প্রতিটা মানুষ যাতে বুঝতে পারে সেই সব বিষয়গুলো, যেসব বিষয়গুলো যাতে বাচ্চারা যে বিষয়গুলো বুঝতে একটু সক্ষম হয়ে ওঠে না, তাদেরকে যাতে সহজ সরল ভাষায় যাতে আমি এই ভিডিওজ আপনাদের সামনে রাখতে পারি, তাই জন্য এই ভিডিওজ আমার বানানো। তো প্রথম পদক্ষেপ যেটা আজকে নিচ্ছি সেটা হচ্ছে, আমি জানি না কজনের এই ভিডিওস পছন্দ লাগবে, আর আশা করি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিয়ার কাট উইথ আকাশে। এটা একটা ইউটিউব চ্যানেল, আর আশা করি আপনাদের পছন্দ লাগবে। সো আমরা আজকে ক্লিয়ার কাট উইথ আকাশে যেটা প্রথম যে হিস্ট্রি এবং সিভিক্সের মধ্যে, যে আমি সিভিক্সের একটা পার্ট নিয়ে আরম্ভ করব, কারণ আজ মানুষের ফল ঘোষণার কথা ইলেকশনের, জানি না কী হবে, বাট সেই ভিডিওজের মধ্যে হয়তো এই ভিডিওটা আপলোড হবে কয়েকদিন পরে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে যে প্রথম যে চ্যাপ্টারটা, যেটা বেশিরভাগ ক্লাস 9-10-এ এই জিনিসটা আইসিএসই হোক বা সিবিএসই হোক তাদের জন্য থাকে, সেটা হচ্ছে যে পার্লামেন্ট কী জিনিস এবং পার্লামেন্টের মধ্যে প্রাইম মিনিস্টারের এবং আমাদের স্টেট পার্লামেন্টের চিফ মিনিস্টারের দায়িত্ব এবং রেসপন্সিবিলিটিস এবং কাজ কারবার কী হয় না হয়, কতজন ওই পার্লামেন্টে বসেন, এই সব বিষয় নিয়ে আমার এই ভিডিওস, এবং এইটা সিরিজ হিসেবে বেরোচ্ছে পরপর এপিসোডসে, আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। যেটা ফার্স্ট যে চ্যাপ্টারটা আজকে নিয়ে যেটা আরম্ভ করবো, দ্যাট ইজ কল্ড ইউনিয়ন পার্লামেন্ট। এই ইউনিয়ন পার্লামেন্ট যে আমি বোঝাচ্ছি, আমি একটা বই নিয়েছি ফ্রম আইসিএসই, যেটা ক্লাস 10-এর বই। তো সেই সিলেবাস ধরেই যে বোঝাচ্ছি তা নয়, আমি এর বাইরেও অনেক কিছু বোঝাবো যেগুলো আপনাদের পক্ষে সুবিধা হবে, যে হোয়াট ইজ ইউনিয়ন পার্লামেন্ট। তো প্রথমত বলে দিই যে পার্লামেন্ট কী জিনিস। পার্লামেন্ট সাধারণত মানুষ কী বোঝে? সাধারণত মানুষ বোঝে যে এটা একটা ল অ্যাবাইডিং বডি, বা ল মেকিং বডি, মানুষ বেশিরভাগ এটা ভেবে থাকে যে ভাই এখানে বোধহয় ল তৈরি হয় বা আইন তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি তা নয়। পার্লামেন্ট শুধুমাত্র যে আইন তৈরি করা হয় তা নয়, এখানে অনেক সময় কোশ্চেন করা হয় যে যখন সভাগুলো বসে তখন বেশিরভাগ এই দল ওই দল সবাই মিলে যখন ওই প্রতিশ্রুতিতে যখন দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু মাথায় কিন্তু এটা ভেবে নেবেন যে প্রতিটা তাদের নিজস্ব দল এবং তাদের চিন্তাধারা এবং তারা দেশের জন্য, মানুষের জন্য কি ডেভেলপমেন্ট আনতে পারে, এবং সেটা তার অপোজিশন দল তাকে প্রশ্ন করতেই পারে, আশা করি, কারণ আমাদের দেশেতে এটা তো একটা গণতন্ত্র দেশ, এবং সেই ডেমোক্রেসিকে বজায় রাখার জন্য যারা বেশিরভাগ ক্ষেত্রে যে গণতন্ত্র জিনিসটি কি, তাহলে এইটা প্রথমে আসি, কারণ আশা করি আজকে ভিডিওসটা একটু আগুছালো হবে, কারণ প্রথমবার এরকম বসে আপনাদের সামনে আমি ভিডিওস করছি। তো প্রথমত আগে আসি যে এই গণতন্ত্র, ডেমোক্রেসি, এই বিষয়টা কবে থেকে আরম্ভ হয়েছে এবং কেন এই চিন্তাধারাগুলো এসেছিল। তো প্রথম যেটা বলবো আমি সেটা হচ্ছে, ইট ওয়াজ 500 বছর, জিসাস ক্রাইস্টেরও 500 বছর আগে, জিসাস ক্রাইস্ট জন্মেছেন তার ঠিক 500 বছর আগে
প্রথম তখনকার দিনের অনেক বড় বড় জ্ঞানী মানুষ গ্রিক বা গ্রিস দেশে তারা ছিলেন, এবং সেই গ্রিস দেশে একটা নাম করা লোক ছিল যার নাম ছিল সক্রেটিস। তো এই গণতন্ত্র ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিই। অনেক কিছু বলে সেই বিষয় নিয়ে, অনেকে হয়তো না বুঝে কথা বলে যে গণতন্ত্র জিনিসটা কি। আমি যে জিনিসটা আমার টিচার্সদের কাছ থেকে শিখেছি সেটা আপনাদেরকে শর্ট করে বোঝাচ্ছি, যাতে আপনারা গণতন্ত্রের ব্যাপারটা বুঝতে পারেন। এই গল্পটা আমি এই সক্রেটিসের ব্যাপারে কেন বলছি, এই গল্প অনেকেই জানে এই সক্রেটিসের সম্বন্ধে। সক্রেটিস এমন একটা মহাপুরুষ ছিলেন যিনি মানুষ হিসেবে যা এনভায়রনমেন্টে দেখতেন, আশেপাশের সমাজে যা ঘটছে, সোসাইটিতে যা ঘটছে, সেই জিনিসগুলোকে উনি আগে পরোক্ষ করতেন, জিজ্ঞেস করতেন যে কেন হচ্ছে, নিজের মনেই প্রশ্ন করতেন যে কেন হচ্ছে, এবং সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে তাদেরকে জানার চেষ্টা, যাকে আমরা বলি জিজ্ঞাসা, তার মনের মধ্যে সেই জিনিসগুলো হতো। সক্রেটিস সারা জীবন খালি সমাজকে দেখে সব যা কিছু বুঝতেন সেই বিষয়গুলোকে নিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগতেন, যেটা আমরা ইংরেজি শব্দ ইউজ করি নার্চার করতে, আজকের দিনে যেটা আমরা ইউজ করতে পারি রিসার্চ করতে। কিন্তু উনি কোনো বই লেখেননি, এটা তাজ্জুব ব্যাপার। উনি কোথাও কিছু জিনিসকে লিপিবদ্ধ করেন। যেটা উনি প্রথম করেছিলেন সেটা হচ্ছে যে উনি যা শিক্ষা উনি পেতেন বা যা শিক্ষা উনি বুঝতেন সেগুলোকে উনি মনের মধ্যে রিসার্চ করতেন, এবং তখনকার সময় থেকে আগামী কত দিনের মধ্যে সেই জিনিসগুলো কি হতে পারে না হতে পারে, এবং মানুষ কি করে নিজেকে সিভিলাইজড বানাতে পারে সেই জিনিসগুলো নিয়ে উনি চর্চা করতেন। অবভিয়াসলি তখনকার দিনে অনেক ছোটোখাটো সব বাচ্চারা বা একটু বয়স্করা যারা জ্ঞান সম্বন্ধে অতটা নার্চার নাও করতে পারতেন তাদেরকে তিনি শেখাতেন। আর অবভিয়াসলি তিনি কিন্তু কোনো এক জায়গায় বসে থাকতো বলেই যে সবাই আসতো, সবাইকে আসতেই হবে এমন কোনো ব্যাপার ছিল না। সক্রেটিস বেশিরভাগ সময় ওনার নিজের মনে যেটা আসতো সেটা উনি জাস্ট বলে দিতেন, এবং সেটা অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করতো। এবং সেই ইনফ্লুয়েন্স কারণের চত্বরে অনেক ছোটোখাটো যারা বাচ্চারা ছিল তারা ওনাদেরকে দেখে, বা অনেক বয়স্করা যারা ছিল তারা ওনাকে এই সব কথাগুলো শুনে তারা কিন্তু জানার চেষ্টা করতেন যে কী জিনিস বা জ্ঞান কী জিনিস হতে পারে। এবং সেরকমই ওনারই এক ছাত্র ছিল যার নাম ছিল হচ্ছে আর্কিমিডিস, অ্যারিস্টটল। ওই সময়কাল তিনি ছিলেন। অ্যারিস্টটল অনেক নামকরা মানুষ, উনি কিন্তু সেই সময়কালে সায়েন্স নিয়ে এবং স্পেসিফিক্যালি মেডিসিন নিয়ে উনি কিন্তু পড়াশোনা করেছেন। অ্যারিস্টটল কিন্তু শুধু একটা বিষয় নিয়ে নয়, যেহেতু সক্রেটিসের কাছে শিখতেন অনেক কিছু, এবং শুধু সক্রেটিস নয়, তখনকার দিনে আরও অনেক লোকেরা ছিল তাদের কাছ থেকে জানার চেষ্টা করতেন। তো ঠিক সেরকমই এই গল্পটাকে নিয়ে যাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে গণতন্ত্রের ব্যাপারটা কী হলো। সেই সময় তো অবভিয়াসলি রাজা মহারাজার সময়কাল ছিল। সেই সময় গ্রিস দেশের যে রাজা, তিনি অনেক কিছু ডেভেলপমেন্ট আনার জন্য মানুষের জন্য অনেক কাজ করেছেন, এবং সেই বিষয়গুলোকে জানার জন্য যেটা প্রথম যে গল্পটা আপনাকে বলবো সেটা হচ্ছে সক্রেটিস, তার ছাত্র অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্র ছিলেন হচ্ছে প্ল্যাটো। প্ল্যাটো ততক্ষণে কিন্তু ডেমোক্রেসির সম্বন্ধে জেনে গেছিলেন, এবং মানুষের রায় কতটা ইম্পর্টেন্ট হতে পারে একটা রাজ্যের জন্য, একটা দেশের জন্য, একটা ডেভেলপমেন্টের জন্য, সেটা উনি বুঝতে পেরেছিলেন বিকজ অফ অ্যারিস্টটলের শিক্ষার জন্য। আর অবভিয়াসলি অ্যারিস্টটল সেই শিক্ষাটা পেয়েছিলেন হচ্ছে সক্রেটিসের জন্য। হঠাৎ একদিন একটা গল্প হয়, আর সেই গল্পটা থ্রু দিয়ে কিন্তু আজকে অনেক কিছু তো গল্প আপনাকে বলবো। অ্যারিস্টটল যখন এই সব কাণ্ড ঘটছে, প্ল্যাটো তার অল্প বয়সে, খুব জোর হলে 17-18 বছর বয়স হবে, প্ল্যাটো তখন মনে হচ্ছে যে যে শিক্ষাগুলো আমি পাচ্ছি আই শুড রাইট ইট। উনি সমাজের প্রতি যে শিক্ষাগুলো ছিল সেগুলোকে নিয়ে চর্চা করতেন বলে অনেকটা এই পলিটিক্যাল থিংস নিয়ে উনি লিখতে আরম্ভ করেছিলেন। আজকের দিনে আমরা এগুলো বলি পলিটিক্যাল থিংস, বাট তখনকার দিনে কিন্তু সেগুলো কিন্তু একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের চিন্তাধারা ছিল। সেই চিন্তাধারার মধ্যে প্ল্যাটো নাকি একদিন তার ঘরে বসে একটা বই লিখছিলেন, সেটা আমরা স্পেসিফিক্যালি আজকের দিনে সবাই জানি যে প্ল্যাটোর ওই বইয়ের নাম হচ্ছে রিপাবলিক। মানুষকে নিয়ে, মানুষের চিন্তাধারা নিয়ে, মানুষ কীভাবে সহজ সরলভাবে লাইফ লিড করতে পারে উইথ ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে,
সেই জিনিসপত্রগুলি নিয়ে তিনি নার্চার করে লিখছিলেন রিপাবলিক বলে। ঠিক সেই রিপাবলিক লেখার সময় হঠাৎ তার বন্ধু দৌড়ে দৌড়ে আসে, আর তিনি জাস্ট ডেমোক্রেসি ওয়ার্ডটা নিয়ে কিছু লিখবেন। এমনি সময় আর আরেকটা কথা বলে দিই, ডেমোক্রেসি ওয়ার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি অন্য কেউ দিয়েছিলেন। এই ডেমোক্রেসি ওয়ার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি দিয়েছিলেন হচ্ছে ডেমোক্রিটাস বলে একটা লোক, সেই সময়কালে তিনি থাকতেন এবং অ্যারিস্টটলের সমবয়সী ছিল। তো যাই হোক, তো ঠিক সেই সময়কালে ডেমোক্রেসি নিয়ে তিনি তার রিপাবলিক বইটাতে লিখবে, যেটা পরবর্তীকালে রিপাবলিক যে বইটা অনেক নাম করেছিল। আজও সেই রিপাবলিক বই আপনার পিডিএফ ফরম্যাটে ইন্টারনেটে পেয়ে যাবেন। তো যেটা ফার্স্ট জিনিস, যেটা হচ্ছে রিপাবলিক সম্বন্ধে যখন লিখছিলেন প্ল্যাটো, সেই সময় আমার বন্ধু এসেছিল, আর বন্ধু এসে বললেন, এ প্ল্যাটো, তুই যে লেখাটা লিখছিস ডেমোক্রেসি নিয়ে, সক্রেটিস আজকে, আর সক্রেটিস সেই সময় কিন্তু বুড়ো হয়ে গেছিলেন, সক্রেটিস কিন্তু ভুলভাল বকছেন, উনি বলছেন নাকি ডেমোক্রেসি খারাপ। হ্যাঁ, প্ল্যাটো না পুরো অবাক, সত্যি পুরো অবাক। প্ল্যাটো নিজে বলছেন, আমি ডেমোক্রেসি সম্বন্ধে লিখছি আর তুই বলছিস সক্রেটিস খারাপ, মানে আমাদের ডেমোক্রেসি খারাপ, এ কী করে সম্ভব? না, সক্রেটিস নাকি উন্মাদ, মানে পাগল হয়ে গেছেন, আপনি তুই চল, নাহলে তুই ভুলভাল লিখবি, চ চ চ চ চ। সেই বুঝে প্ল্যাটো আর তার বন্ধু একটা জায়গায় গেছিলেন, যে জায়গা দিয়ে মাঠের গ্রাম দিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখেন একটা জটলা হচ্ছে। জটলা মানে যেখানে গ্রুপ অফ ক্রাউডস বা পিপলসরা একসঙ্গে দাঁড়িয়ে থাকে কিছু কারণ, কিছু ঝামেলা বা কিছু প্রবলেমস নিয়ে কথাবার্তা বলার জন্য। ওখানে কি দেখা যাচ্ছে, যত আস্তে আস্তে মানুষগুলোর ভেতর দিয়ে যখন প্ল্যাটো এগোচ্ছে, এগিয়ে যাওয়ার পর যখন দেখছে যে সামনে সব নামি নামি লোকেরা বসে আছে, হেরন, পাইথাগোরাস, ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, সামনে নাকি একটা বুড়ো ভদ্রলোক যার নাম নাকি সক্রেটিস, তিনি নাকি ঘুরে ফিরে বেড়াচ্ছে আর সারাক্ষণ চিন্তা করে বেড়াচ্ছে, এটা ঠিক না, এটা ঠিক না, ডেমোক্রেসি খারাপ, ডেমোক্রেসি খারাপ, ডেমোক্রেসি খারাপ, এই নিয়ে চিন্তা। আর যে মানুষটি গণতন্ত্র নিয়ে চিন্তা করেছিলেন প্রথম, তিনিই বলছেন নাকি ডেমোক্রেসি নেই, খারাপ। কিন্তু কেন? এই নিয়ে প্রশ্ন উঠল। আর তখন অ্যারিস্টটল ছাড়া আর কারোর মধ্যে সাহস জোগেনি সক্রেটিসকে কি জিজ্ঞেস করা। প্রথমত উনি বয়স হয়ে গেছিলেন, খ্যাপামো করছে, রেগে যেতেন সব সময়। তো অ্যারিস্টটল একটু সাহস জোগালেন, আর প্ল্যাটো এগুলো সব দেখছেন। উঠে উনি তখন ডাকলেন, আচ্ছা সক্রেটিস বাবু, আপনি ডেমোক্রেসি খারাপ কেন বলছেন? কারণ আমরা না ঠিক বুঝতে পারছি না, আপনি যদি একটু বুঝিয়ে দেন তো ভালো হয়। শোনো অ্যারিস্টটল, তুমি তো ঠিক বলছো না, এই ডেমোক্রেসি খারাপ। আপনি তো শিখিয়েছিলেন ডেমোক্রেসি, আজকে আপনি বলছেন না না ডেমোক্রেসি খারাপ। কিন্তু কেন সেটা যদি তুমি বসো আমি বলছি। তো উনি যে কথাটা বলেছিলেন, আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে সেই গল্পটা অন্যভাবে বলছি। মনে করুন সক্রেটিসের বক্তব্য যেটা ছিল সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আজকের মতন করে। ইন দিস কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, আজকে যদি মনে করুন আপনার সামনে যদি একটা ব্যাট থাকে, আজকে আপনার সামনে যদি কোনো একটা ব্যাট থাকে এবং সেই ব্যাটে আমরা জানি আমরা সবাই ক্রিকেট খেলি। মনে করুন 6টা ব্যাট এখানে রাখা হলো, 6টা ব্যাট আলাদা আলাদা কাঠ দিয়ে তৈরি। তো 2টো কাঠ এমন হতে পারে ব্যাট যেটা ভেঙে যেতে পারে, কিন্তু বাকি 3টে প্রচণ্ড শক্ত। তো মনে করুন ওই 3টে কাঠের মধ্যে আপনাকে বা আমাকে বা যে কোনো মানুষকে যদি বলা হয় এই 3টে ব্যাটকে আপনারা ইউজ করুন আর বলুন কোন ব্যাটটা ভালো। আরও ভালো করে একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করুন একটা বাঁশি, 6 রকমের বাঁশি রাখা হলো। এবার কোন বাঁশিটা ভালো বাজে এটা প্রতিটা মানুষকেই 6খানা করে অপশান দিন, দেখবেন প্রতিটা মানুষের আলাদা আলাদা উত্তর অবভিয়াসলি। কিন্তু কোন বাঁশিটা ভালো সেটা তো উত্তর এলো না। উত্তর আসবে কাকে জিজ্ঞেস করে? যে মানুষটি বাঁশি নিয়ে চর্চা করে। এটাই বক্তব্য। আজকে গণতন্ত্রের
প্রথম যে গল্পটা, যে গণতন্ত্র আমরা বুঝি মানে যে মানুষ একটা মেথডসে মানুষকে ট্যাকল করা বা মানুষকে নিয়ে চলা, এবং মানুষ জিজ্ঞেস করবে যে কোনটা ঠিক কোনটা ভুল, মানা যায়, দ্যাটস আ ডেমোক্রেসি। কিন্তু সক্রেটিস যেটা বলতে চেয়েছিলেন সেটা ছিল হচ্ছে যে কোনো মানুষ কিন্তু যা খুশি তাই বলতে পারে না, কারণ যে মানুষটি আসলে বাঁশি নিয়ে চর্চা করে সেই মানুষটি কিন্তু বলতে পারবে যে কোন বাঁশিটা ভালো। ঠিক সেই বক্তব্যটা নিয়েই তখন একটা ওয়ার্ড, সক্রেটিসের সময়কালে একটা ওয়ার্ড উঠে আসে যেটা পরবর্তীকালে আমাদের প্ল্যাটো সাহেব লিখেছিলেন, তার নাম ছিল ডেমোগ্রগারি। এই ডেমোগ্রগারি জিনিসটা কি? ডেমোগ্রগারি হচ্ছে অনেক বড় জিনিস, যেখানে বলে যে যোগ্য তাকে তুমি বসাও, মানে হচ্ছে স্থানে, সে তোমার মন্ত্রী হিসেবে হোক, সে তোমার হেড হিসেবে হোক, যে যোগ্য তাকে বসাও। তো আজকে যদি কেউ যদি আমাকে বলে যে একজন পানবিড়ির দোকান চালাচ্ছে, সে 40 বছর ধরে পানবিড়ির দোকান চালাচ্ছে, তাকে যদি বলা হয় কালকে প্রাইম মিনিস্টার হয়ে যেতে বা কালকে চিফ মিনিস্টার হয়ে যেতে, আমরা অনেকেই কিন্তু ইতস্তত বোধ করব। কেন? কারণ প্রথমত উনি কিন্তু যে কাজটা করেন সেটা হচ্ছে পানবিড়ির দোকান। পানবিড়ির দোকানের লোকেরা যে দেশ চালাতে পারে না তা একদম ভুল কথা, তারাও চালাতে পারে, কিন্তু তারা যদি অনেক দিন ধরে যদি সেই চর্চাটা করে থাকেন তবে। কিন্তু তিনি তো পানবিড়ির দোকান চালাচ্ছেন প্রত্যেকটা 40 বছর ধরে। 40 বছর ধরে উনি পানবিড়িতে যে জিনিসটা উনি উপভোগ করেছেন, যে যোগ্যতাটা উনি ওখানে পেয়েছেন, সেখানেও, কারণ আমি মনে করি সেটা একটা যোগ্যতা আর সেটা একটা কাজও বটে, তাতে অনেক রোজগারও আছে। কারণ প্রতিটা কাজের নিজস্ব স্থান আছে, তার নিজস্ব এরিয়াজ অফ এবিলিটি আছে। কারণ আমি মনে করি যে একটা দেশের সিইও হবে, সবসময় তার পক্ষে সম্ভব নয় যেটা পান তৈরি করা। কারণ যে পান তৈরি করে, যে ভালোবেসে পান, সেখানে সবসময় দেখবেন ভিড় হয়। কেন ভিড় হবে? কারণ নিশ্চয়ই উনি পানটা ভালো করে বানান, যে যারা খান, যারা উপভোগ করেন, তারা ভালোবেসে উপভোগ করেন। কিন্তু সেই মানুষটা যদি আজকে পানবিড়ির দোকানের সঙ্গে সঙ্গে যদি আজকে দেশের মানুষের জন্য যদি কাজ করতো বিগত 20 বছর ধরে কি 10 বছর ধরে, মানে অনেক সময় সেই মানুষটার মধ্যে সেই যোগ্যতা, সেই এবিলিটি আসতেই পারে, এবং তাকে যদি দেখে যদি মানুষ যদি মনে করে যে হ্যাঁ এ দেশ চালাবার জন্য যোগ্য, তাহলে অবশ্যই সে দেশ চালাবে। এটাই হচ্ছে আমাদের ডেমোক্রেসি। ডেমোক্রেসি ইজ নট অ্যাবাউট যে যাই খুশি যেখানে খুশি বসিয়ে দাও। তাই যদি হতো তাহলে যে কেউ বসে যেত আর দেশটা উচ্ছন্নে যেত। তো প্রথম যে বক্তব্যটা, যে কোনো দেশ যদি ভালোভাবে চলতে হয় তাহলে আমরা সবসময় যে যোগ্য, যে দেশ চালাবার জন্য, যে রাজনীতি নিয়ে বোঝে, যে রাজ্যটাকে নীতি হিসেবে প্রিন্সিপালস, কোন প্রিন্সিপালসে রাজ্যটাকে চালানো যাবে, সেই প্রিন্সিপালস ইউটিলাইজ করে মানুষকে প্রতিটা সিচুয়েশনে, প্রতিদিন যে সিচুয়েশনগুলো ফেস করে একটা রাজ্য, তাকে সামলানোর জন্য সেই পদক্ষেপগুলো তিনি ঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন। তাকে আমরা কিন্তু ডেমোক্রেসি হিসেবে, আমরা গণতন্ত্র হিসেবে বলতে পারি। কারণ গণতন্ত্রের মধ্যে প্রথম যে ওয়ার্ডটা যেটা আসে, যে গণ কী বলছে, গণ মানে মাস অফ দ্য পিপল কী বলতে চাইছে। মাস অফ দ্য পিপল, যে মানুষটি, যারা আছেন, সেটা যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে, যে কোনো বর্ণের মানুষ হতে পারে, তারা কি চাইছে দেশের জন্য, কোনটা ইম্পর্টেন্ট হতে পারে। সেখানে 100খানা ইম্পর্টেন্ট জিনিস আছে, 100খানা ইম্পর্টেন্ট জিনিস চাই, কিন্তু যিনি হবেন যোগ্য হেডে বসার জন্য, আমাদের দেশটাকে চালাবার জন্য, তিনি কিন্তু প্রথমে ডিসাইড করবেন যে কোনটা ইম্পর্ট্যান্ট। এই ক্ষেত্রে অনেকগুলো রিজন আছে, তো এতগুলো, আমার তো একটা বয়স হয়েছে 34 years অফ এজ অফ মাই লাইফ। আই হ্যাভ লার্নড দ্যাট যোগ্যতা কিন্তু আসে দুরকমভাবে। যারা কাজই করে গেল কিন্তু ক্রিয়েটিভিটি নেই, কোনো স্কিল ডেভেলপমেন্ট নেই, তাকে আমি বলতে পারি না যে ভাই তুমি যোগ্য, কারণ তিনি শুধু একটা কাজ পারেন আর ওটাকেই মন্দি করে যেতে পারছেন, এটাই তার এবিলিটি। কিন্তু আজকে যদি কোনো নতুন টেকনোলজি আসে, নতুন জিনিস আসে, সেটাকে অ্যাকসেপ্ট করতেও তার সময় লাগছে এবং সেটা বুঝতেও সময় লাগছে, তাকে আমি বলতে পারি না ভাই তুমি যোগ্য। এরকম অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমি আপনাদেরকে সামনে আসব। কিন্তু আজকে যে ওয়ার্ডটা বলছি, যে তাহলে পার্লামেন্ট কী করে চলছে আমাদের দেশে, তো প্রথম যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে যে পার্লামেন্ট। পার্লামেন্ট হচ্ছে আমাদের দেশে যেটা রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া।
এই উই দ্য পিপল অফ ইন্ডিয়া মানে হচ্ছে মানুষ আমাদের দেশে কি চাইছে তাকে আগে রাখো। আর তাকে আগে রাখো কারণ সেই মানুষগুলোই কিন্তু সেই সকল মানুষদেরকে আজ রিপ্রেজেন্টেটিভ হিসেবে উঠিয়েছে, যেখানে অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ একটা লোক হচ্ছে বা একটা মানুষ তৈরি হচ্ছে, একটা ভদ্র মহিলা তৈরি হচ্ছেন, তিনি কিন্তু আমাদের দেশটাকে দেখাশোনার জন্য দায়িত্ব নেবেন। এবং আরও অনেক মেম্বার্সরা থাকে, তাদের কাজ কারবার সব ভাগ বাট্রা দিতে অ্যাকর্ডিং টু দেয়ার এবিলিটি। এবং সেইভাবে আমাদের দেশের হোপস, অ্যাসপিরেশনস, হোপস মানে হচ্ছে আশা, আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশনস, এটা যদি করলে কেমন হতো সেগুলো বজায় থাকে। তো প্রথমত আপনাকে জানতে হবে যে আমাদের ভারতবর্ষে যেটা প্রথম জিনিস সেটা হচ্ছে যে উই আর আ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। এই ফেডারেল ওয়ার্ডটার মানে কি? ফেডারেল মানে আর কিছুই না, এটা হচ্ছে একটা ওয়ার্ড যেখানে আপনাকে বলে দেওয়া হয়েছে যে আমাদের দেশটা ডুয়াল গভর্নমেন্টে চলছে। ডুয়াল গভর্নমেন্ট? দুখানা গভর্নমেন্ট কোথায়? একটা গভর্নমেন্ট দেখি না, ডুয়াল গভর্নমেন্ট চলে। কেমনভাবে? একটা থাকবে হচ্ছে স্টেট। মনে করুন আমাদের দেশে, আপনারা সবাই জানেন আমাদের দেশে প্রায় 28-29টা আমাদের স্টেটস এবং কয়েকটি ইউনিয়ন টেরিটরিজ রয়েছে। তো প্রথম কথা হচ্ছে যে এই এতগুলো স্টেটের একটা লোক সামলাতে পারা সম্ভব নয়। তার মধ্যে আবার এতগুলো মানুষ, এতগুলো কাস্টের লোকেরা রয়েছে, এতগুলো রিলিজিয়নের লোকেরা রয়েছে। সবাইকে আমরা একসঙ্গে থাকতে আমরা পছন্দ করেছি, তাই জন্য 1947 থেকে আজকে 2026 এখনও পর্যন্ত আমরা একসঙ্গে থাকতে, আমরা বসবাস করতে ভালোবাসি। সব ধর্মের লোকেরা যেখানে একসঙ্গে রয়েছে সবাই কিন্তু ইকুয়াল। আর সেই ইকুয়ালিটিকে বজায় রাখার জন্য আমাদের দেশ সেটাকে মান্যতা দিয়েছে। এবং সেই মান্যতার মধ্যে এই ডুয়াল গভর্নমেন্ট, এই সেট আপটা কী সেটা আপনাকে জানতে হবে। তো প্রথমত ধরে নিন এই টেবিলে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মনে করুন আমাদের দেশ। এটাকে সামলানোর জন্য একটা প্রাইম মিনিস্টার, একটা চিফ মিনিস্টার, একটা প্রাইম মিনিস্টার। মনে করুন এটা একটা দেশ, এবং সেই দেশের মধ্যে একজন রয়েছে প্রাইম মিনিস্টার, একজন রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং আদার্স সব মিনিস্ট্রি রয়েছে যাকে আমরা বলি ক্যাবিনেট মিনিস্টার্স, যারা অন্যান্য ডেভেলপমেন্টের জায়গাগুলোতে আমরা কাজে লাগাই এবং তাদেরকে কাজ সেভাবে দেওয়া হয় এবং তারা সেই জিনিসটাকে রেসপেক্টফুলি এবং প্রতিনিয়ত সেই সিচুয়েশনাল ওয়াইজ ডিসিশন নিয়ে সেই দেশটাকে সামলানোর চেষ্টা করে। এবার মনে করুন এই দেশের ভেতরে আছে 28খানা স্টেটস, রাজ্য। এক একটা রাজ্যতে প্রতিটা মন্ত্রীর পক্ষে সম্ভব নয় যে প্রত্যেক দিন সবকটা স্টেটে গিয়ে দেখা কি হচ্ছে না হচ্ছে। তাই জন্য প্রতিটা স্টেট ওয়াইজ একটা পার্লামেন্ট রয়েছে, যাকে আমরা বাংলায় বলি বিধানসভা। যেটা হচ্ছে প্রথম সেটা হচ্ছে আমাদের গোটা দেশের জন্য দেখাশোনার জন্য আমাদের লোকসভা, রাজ্যসভা রয়েছে। ঠিক সেরকম আমাদের রাজ্যের মধ্যে, স্টেটের মধ্যে রয়েছে হচ্ছে বিধানসভা, এবং সেই বিধানসভার মধ্যে যারা চিহ্নিত হয়ে ভোট গণনা হয়ে যাওয়ার পর থেকে যারা উঠে দাঁড়ায় তারা কিন্তু সেই রাজ্যটাকে সামলানোর জন্য সেই দায়িত্বটা নেয়। এবং যদি কোনো দিন এরকমভাবে, তো সব স্টেটে হচ্ছে, তো যে কোনো আজকে যদি কোনো দিনও যদি এরকম সিচুয়েশন আসে যে প্রাইম মিনিস্টার হঠাৎ করে মনে করলো আচ্ছা কেরালাতে কী হচ্ছে একবার শুনি, আচ্ছা শুনি তো আজকে মহারাষ্ট্রে কী হচ্ছে, তারা কি জিজ্ঞেস করতে পারে? অবশ্যই জিজ্ঞেস করতে পারে। এবং সেই জিজ্ঞাসা করলে তাকে সেখানকার মন্ত্রী, চিফ মিনিস্টার সহ এবং যারা যারা দায়িত্বে রয়েছেন ওই ঘটনা নিয়ে, ওই জিনিস নিয়ে, সেইগুলো কিন্তু বলার দায়িত্ব ওদের রয়েছে এবং সেটা বলতে হবে, যাতে প্রাইম মিনিস্টার মনে করে যে ঠিক না ভুল না সেই বিচারটা। এবার কিছু কিছু বিষয় আছে, যেরকম আমাদের দেশের মধ্যে কয়েকটা বিষয় আছে, কয়েকটা জায়গা আছে যেগুলো আমরা ভাগ করেছি, যেরকম ডিফেন্স নিয়ে একটা কথা বলা, একটা হোম মিনিস্ট্রি নিয়ে কথা বলা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা লোকেরা রয়েছে এবং এরকম একটা লিস্ট রয়েছে আলাদা আলাদা ডিপার্টমেন্টসে। কোন লিস্টগুলো দেশের পার্লামেন্ট দেখবে আর কোন লিস্টগুলো স্টেট গভর্নমেন্ট দেখবে আলাদা আলাদা স্টেট অনুযায়ী, আর কোন বিষয়গুলো দুজনেই দেখবে, এগুলো ভাগ করা থাকে। তো যে ডিপার্টমেন্টসগুলো শুধুমাত্র দায়িত্বে রয়েছে সেন্ট্রাল, সেই ডিপার্টমেন্টস বা সেই লিস্ট, সেই সেক্টরসগুলোকে একসঙ্গে বলা হয় ইউনিয়ন লিস্ট। এবং যে সেক্টরসগুলো, যে ডিপার্টমেন্টগুলো স্টেট দেখবে,
তাকে আমরা বলবো স্টেট লিস্ট। সেখানে কোনো দিনও সেন্ট্রাল ঢুকতে পারে না, যদি না কোনো দিন গভর্নর অফ স্টেট যদি মনে করে যেটা নিয়ে খুব একটা ঠিক হচ্ছে না, যদি মানুষের কোনো যদি বিপরীতে কোনো যদি পদক্ষেপ নেওয়া হয়, মানুষ যদি চায় যে এটা ঠিক হচ্ছে না, আমাদের স্টেট গভর্নমেন্টে ঠিক করছেন না, তার যদি কোনো নথি বা কোনো কথাবার্তা যদি উঠে আসে এবং সেখানে যদি গভর্নর মনে করে হ্যাঁ মানুষের প্রবলেম হচ্ছে, তখন কিন্তু সেন্ট্রাল সেই সেক্টরে আসার এবং চেঞ্জ আনার জন্য চেষ্টা করতেই পারে। কিন্তু সেটা পরের কথা। স্টেট লিস্টে জিনিসগুলোতে কোনোদিনও সেন্ট্রাল ঢোকে না, যে তোমরা এগুলো দায়িত্ব, তোমাদের দায়িত্ব, তোমরা বোঝো না। আর ইউনিয়ন আর হচ্ছে কনকারেন্ট লিস্ট, যেখানে কনকারেন্ট লিস্ট হচ্ছে কি, কনকারেন্ট লিস্ট হচ্ছে সেই জায়গাটা যেখানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে একসঙ্গে এসে মিটিং করে দায়িত্ব নিতে হবে, এবং সেখানে যদি কিছু শুধরাবার থাকে, সেখানে যদি কোনো চেঞ্জ আনার থাকে, তারা একসঙ্গে সেই জিনিসটা করবে। তো এই হচ্ছে আমাদের সেই সেক্টরসগুলো যাদেরকে দেখাশোনা করার দায়িত্ব। তো প্রথমত ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টের তাহলে দায়িত্বটা কী হলো, সেই গল্পটা মানে কী হলো? রাজ্যটা আমাদের দেশ একজন চালাচ্ছে, আমাদের স্টেট একজন চালাচ্ছে, এই টাইপের। তাহলে দেখতে গেলে তাহলে কি আমাদের স্টেট কে চালাচ্ছে? আমাদের স্টেট অ্যাকচুয়ালি স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে, কিন্তু কোনোদিন যদি কোনো প্রবলেম হয় তাহলে সেন্ট্রাল ক্যান্ট হ্যান্ড ওভার ইট। সেন্ট্রাল কিন্তু সেই জিনিসটা দেখে নিতে পারে। তো আমরা যেরকম বলতে পারি যে উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক সেরকম আমিও বলতে পারি যে উই লিভ ইন ইন্ডিয়া অলসো। দেখতে গেলে ইন্ডিয়া হিসেবে যদি কোনো আইন আসে তাহলে সেটা সব স্টেটকেই মানতে হবে। ঠিক সেরকমই শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কোনো আইন আনা হয় তাহলে সেটা ওয়েস্ট বেঙ্গল পিপলদেরকে মানতেই হবে, যদি সেটা অ্যাপ্রুভ হয়। এবার তার পদক্ষেপে যদি কোনো দিন যদি হয় যে আইনটা বেরিয়ে গেল এবং পরবর্তীকালে মানুষের প্রবলেম হচ্ছে, তাহলে তো তার বিরুদ্ধে নিশ্চয়ই কোর্ট আছে, হাইকোর্টস আছে, সুপ্রিম কোর্টস আছে। তারা সেই দায়িত্বগুলোকে আমরা যখন পিআইএল ফর্ম করছি, যখন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে যখন আমরা ফাইলিং করি, তখন সেই হিসেবে চর্চা হয়, জিজ্ঞাসা থাকে, কোর্ট থেকে রায় যেটা আসবে তাকে আমরা মানতে হবে, চাই ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট যাই মনে করুক না কেন আর স্টেট গভর্নমেন্ট যাই মনে করুক না কেন। কারণ এইসব আইনগুলো নিয়ে যখন জানতে হবে তখন আমরা আইনের তো পদক্ষেপে আসবো। তো আমরা আজকে প্রথমে আসছি যে কোন দেশে এই ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টের কথাগুলো ওঠে। তো প্রথমত বলে দিই, ইন্ডিয়া, যাকে আমরা বলি ভারত, ভারত ইজ আ ইউনিয়ন অফ স্টেটস। কারণ আজকে যদি কেউ জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার নাম কি, তা আমরা বেসিক্যালি অফিসিয়ালি ইন্ডিয়া লিখি, বাট অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু এখানে ইউনিয়ন অফ স্টেটস রয়েছে। এখানে অনেক স্টেটরা একত্রিতভাবে এসে বলেছে যে আমরা একটা দেশ হয়ে দাঁড়াবো, তাই জন্য ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। এবং তাই জন্য এখানে ডিস্ট্রিবিউশন হয় অফ আইন, কাজ করার জায়গা এবং ফিনান্সিয়াল পাওয়ার্স। মানে বলতে গেলে আমার দেশের যারা আইন বানায় তাদেরকে আমরা বলি লেজিসলেটিভ বডিজ। লোকসভা রয়েছে, বিধানসভা রয়েছে, এবং আমাদের দেশে এই আইনগুলো নিয়ে যারা অ্যাকচুয়ালি রিয়ালিতে কাজ করে, যেরকম আইপিএস অফিসার্সরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটসরা, তারা লক্ষ্য রাখে যে আদৌ এই আইনটা কাজ হচ্ছে কিনা এবং মানুষ সেটা ইউজ করছে কিনা, মানুষ সেটা অ্যাকসেপ্ট করছে কিনা। আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে, কোর্টস রয়েছে, আমাদের যে কোনো যারা এক্সিকিউটিভলি কাজ করছে, মানে দেখতে গেলে যারা একদম রিয়ালিটিতে গিয়ে কাজ করছে, যে প্রতিনিয়ত মনে করো একটা আইন এলো, সেই আইনটাতে এইটা বলা হলো, লেটস সে ফর এক্সাম্পল এরকম কোনো আইন নেই, এরকম কোনো আইন হলো যে কোনো বাচ্চাকে তার মা বাবা মারতে পারবে না, যদি এরকম কোনো একটা আইন আসে। তো মনে করুন আজকে সেই আইনটা আরম্ভ হলো আর সেটা কোর্টে, সেটা তো লোকসভা থেকে বলে দেওয়া হলো। তাই যখনই লোকসভা থেকে বলে দেওয়া হচ্ছে কোনো স্টেট মেনশন না করে, তার মানে এই আইনটা সারা দেশে অ্যাপ্রুভ হবে। তার মানে কালকে যারা মেরেছে তাদের নামে কিন্তু কোনো হচ্ছে এফআইআর নাও হতে পারে, কিন্তু আজকে যদি কোনো বাবা মা যদি বাই চান্স যদি কোনো বাচ্চাকে মেরে দেয়, তাহলে কিন্তু অবশ্যই বা চর থাপ্পড় মারে, তাহলে বাচ্চার রাইট আছে ভাই পুলিশ কেস করা তার বাবা মার বিরুদ্ধে, এবং সেখানে কিন্তু সেই আইনটা সেভাবে অ্যাপ্রুভ হচ্ছে। কোর্টস, তারপরে সেটা পুলিশ ফাইলিং হয়ে যাওয়ার পর পুলিশ তদন্ত করতে আসবে, তদন্ত করে যদি দেখে যে অবশ্যই ভাই এখানে ভুল হচ্ছে, কারণ অ্যাজ পার আইন কোনো বাচ্চাকে কোনো মা বাবা মারতে পারবে না, তাহলে সেটা অ্যাপ্রুভ হয়ে গেল। কিন্তু কোর্ট কিসের জন্য রয়েছে, এই উত্তরটাই নিচ্ছি আমি, এই এক্সাম্পলটাই নিচ্ছি। মনে করুন আজকে
এটা যদি বলা হয় যে কোনো বাচ্চাকে তার বাবা মা মারতে পারবে না, তাহলে কোর্টে এমন অনেক কেস আসতে পারে যেখানে হয়তো বাচ্চা তার মা বাবাকে মারছে। তখন কি হবে? তখন কোন আইন কি চেঞ্জ হবে? এখানে তো কোনো আইনে লেখা নেই। তার মানে বাচ্চারা মা বাবাকে মারতে পারে। এই আইনটা যদি চলে আসে বা এরকম একটা পদক্ষেপ যদি আজকে সেই সব বাচ্চারা নিতে আরম্ভ করে এই আইনের এগেনস্টে, তা তখন কোর্টে লয়াররা সেই সব বক্তব্য নিয়ে তারা লড়বে এবং সেই লড়ার সময় তারা কিন্তু তার বিরুদ্ধে যাচাই করে বলার চেষ্টা করবে যে এটা কেমন আইন হলো যেখানে বাচ্চারা মাকে মানে মা বাবারা বাচ্চাকে মারতে পারছে না, কিন্তু বাচ্চারা মা বাবাকে মারছে। তারপরে সেই নিয়ে চর্চা হবে, এই লয়ার ওই কথা বলবে, ওই লয়ার এই কথা বলবে, হয়ে যাওয়ার পর শর্টটাকে যদি কিছু কাজ করা যায়, সব এভিডেন্স নিয়ে, সব বুঝে নিয়ে, সব প্রুফস নিয়ে এবং কোনটা ঠিক সেটা বিচার করে সুপ্রিম কোর্ট যদি কোনো আইন বার করে দেয়, তাহলে কিন্তু জীবনেও এই আইনের এগেনস্টে হয়তো খুব জোর রাইট টু রেমেডিজ করা যেতে পারে। আমাদের রাইট আছে যে কোনো আইনকে আমরা চেঞ্জ করাতেই পারি, কিন্তু সেটা একটা নিয়মিত একটা পদক্ষেপ দিয়ে তখন এই আইন তো বদলে যাবে। তো কোর্ট সেই কারণের জন্য রয়েছে যে আইনটা যে লাগু হলো, যে অ্যাপ্রুভ হলো ফ্রম দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ দ্য বডিজ, সেখান থেকে কিন্তু দেখা হবে যে প্রতিটা সমাজে, প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরসে প্রতিটা মানুষ এই আইনটা মানছে কিনা। আর সেটা দেখাশোনা করার জন্য যেরকম কোর্ট রয়েছে, সেরকম লয়ার্স রয়েছে, সেরকম আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটসরা রয়েছে, আইপিএস অফিসার্স রয়েছে এবং অনেক গভর্নমেন্ট পিপল যারা আপনার মানুষের সঙ্গে থাকে, মানুষের সঙ্গে রোজ দেখাশোনা করে রোদে গরমে, তারা কিন্তু সেই আইনগুলোকে দেখাশোনা করার চেষ্টা করে। লেজিসলেটিভ হলো, এক্সিকিউটিভ হলো, লাস্ট যে বক্তব্যটা সেটা হচ্ছে ফিনান্সিয়াল পাওয়ার্স। আমাদের দেশে কয়েকটা লোককে দায়িত্ব দেওয়া হয় যে আমাদের দেশে ফিনান্সিয়াল মিনস হোয়াট? ফিনান্সিয়াল মানেই টাকা পয়সা কোথায় কী হবে, টাকা কী করে বাড়ানো যেতে পারে দেশের, কী করে ট্যাক্স আমরা কোন রেটে রাখলে পরে মানুষের পক্ষে সুবিধা হবে, কোন শ্রেণীর জন্য কী ট্যাক্স রাখলে পরে সুবিধা হবে, সেই জিনিসগুলোকে দেখাশোনা করে। তো প্রথমত এখানে কিন্তু উঠে আসছে অনেকগুলো ওয়ার্ডস, কী কী? লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, ফিনান্সিয়াল পাওয়ার্স, কিন্তু কাদের মধ্যে? ইউনিয়ন এবং স্টেটস দুটোকে নিয়ে তাকে আমরা বলছি যে এইগুলো সব কিছু নিয়ে আমরা বলছি আমাদের দেশে আছে হচ্ছে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, যেখানে আজকে আপনি যদি বলেন যে ফেডারেল ফর্ম ছাড়া আর কোনো ফর্ম হয়, আমি বলবো হ্যাঁ, অনেক দেশে আছে ক্যাপিটালিজম ফর্ম হয়েছে। সে ক্যাপিটালিজম মানে কি? ক্যাপিটালিজম মানে যেখানে দেশের যারা বড় লোকেরা তারা যেভাবে দেশটা চালাতে চাইছে, যাকে আমরা বলি ক্যাপিটালিস্ট, তারা কিন্তু সেইভাবে দেশ চালাচ্ছে। সেখানে যদি মানুষকে যদি বলা হয় যে ভাই ট্যাক্স বেশি দিতে হবে, তা ট্যাক্স বেশি দিতে হবে, কিন্তু সেটা ভালো না খারাপ সেটা মানুষ তো বিচার করে নেবে, যেটা ঠিক না ভুল। যাই হোক, তো আমাদের দেশ হচ্ছে সোশ্যালিস্ট প্রচণ্ড, সমাজতান্ত্রিক। সমাজ যেটা মনে করবে সেটা আগে হবে। সমাজ যদি মনে করে যে সত্যিই তো বাচ্চাদেরকে মারা উচিত নয়, তাহলে বাচ্চাদেরকে মারা উচিত নয়। আবার সমাজ যদি মনে করে যে সেরকমভাবে বাচ্চাদেরও বা আমাদের তো মারা উচিত নয়, তাহলে তাই হবে। সেখানে কিন্তু কেউ বলতে পারে না একজন হচ্ছে যে আমার বাড়িতে এরকম প্রবলেম, আপনি সেটা বিচার করুন, সেটা বলতে পারে, কিন্তু কখন? কোর্টে গিয়ে। যে আমার এই আইনটা কিন্তু আমার এই সিচুয়েশনের সঙ্গে কোনো দিন এক হচ্ছে না, তাই জন্য এটা নেবেন না। যাই হোক, তো ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের দেশে আজকে এতটা ইম্পর্টেন্ট কেন? প্রথমত বলে দিই, French and English in Canada disagreed very strongly with each other over many matters until the two communities are joined together in a federation. মানে কি? ফ্রেঞ্চ মানে ফ্রান্স আর ব্রিটেন মানে ইংরেজরা, এরা দুজনেই দেখবেন পাশাপাশি থাকে ইউরোপে। এরা দুজনেই কিন্তু বংশপরাত্মকভাবে অনেক কাল ধরে একে অপরের প্রচণ্ড ঝগড়া ছিল এবং ফ্রান্সের ফ্রেঞ্চরা এবং ইংরেজ যারা তোমার ক্যানাডায় রয়েছে, ক্যানাডায় স্পেশালি বলবো ফ্রেঞ্চ আর ব্রিটেনের যে ঝগড়াটা ছিল ইউরোপে, সেটা যেখানে যেখানে ফ্রেঞ্চ আর ইংরেজরা গেছেন যে জায়গায়, সেখানে তামামভাবে এই ঝগড়াগুলো হয়েছিল। তো ক্যানাডাতে একটা নাকি ফ্রেঞ্চ কমিউনিটি এবং ইংলিশ কমিউনিটি একসঙ্গে থাকতো আলাদা আলাদা জায়গায়, এবং তারা প্রচণ্ড অনেকগুলো ম্যাটার্স এই টু কমিউনিটির মধ্যে অনেক ঝগড়া ছিল অনেক কাল ধরে, মানে ক্যানাডাবাসীদের মধ্যে। এবং পরবর্তীকালে ক্যানাডা যখন একটা কান্ট্রি হিসেবে যখন
উঠে আসছিল সেই সময় এদের মধ্যে প্রচণ্ড বচসা এবং ঝগড়া হতে আরম্ভ করেছিল। কিন্তু পরবর্তীকালে এরা সব ভুলে গিয়ে একসঙ্গে ফেডারেশন ফর্ম অফ গভর্নমেন্ট ফর্ম করেছিল ওই ক্যানাডাতে। কিন্তু এটা কেন হলো, কী করে হলো? এটা হয়েছিল এবার এখান থেকে আমরা জানতে পারি যে দের ইজ এ ডিফারেন্সেস ইন পিপল। হতেই পারে আজকে আমি যদি মনে করি এইটা হওয়া উচিত নয়, আজকে অন্য মানুষ সেটা মনে করতেই পারে এই জিনিসটা হতে পারে। তো ওপিনিয়ন নেওয়ার সময় কেউ আগে মুখ দাবাতে পারে না। প্রতিটা মানুষের নিজস্ব বক্তব্য আছে, প্রতিটা মানুষের নিজস্ব কথা বলার রাইটস আছে, এবং তারা সেই জায়গায় সেই জিনিসটা বলবে। এবার বলার পরে দেখা যাবে ম্যাক্সিমাম পিপল কাকে তো পছন্দ করছে আর কোন ওপিনিয়নটাকে অ্যাকসেপ্ট করছে না। এইভাবে আমাদের দেশ কিন্তু এগোচ্ছে। কিন্তু কোথাও কখনো কখনো এমনও অনেক সিচুয়েশন হয় যেখানে মানুষকে মেনে নিতে হচ্ছে যে এই জিনিসটা হতে হবে। সেখানে আজকে যখন রিসার্চ করা হয় তখন হয়তো সব মানুষকে অত গণনার মধ্যে রাখা হচ্ছে না। কিন্তু আমি মনে করি প্রতিটা মানুষের বক্তব্য শোনা উচিত, জানা উচিত, তারপরে বিচার করা উচিত। তাই জন্যই আজকে আমাদের আইন বা কোনো জিনিস হতে লেট হয়। লেট হওয়া খারাপ জিনিস না ভালো জিনিস, সেটা ডিপেন্ড করবে যে আইনটা কী নিয়ে আসছো, রুলস কী নিয়ে আসছো, মানুষ ওটা চাইছে কি না, মানুষ ওটা চাইবে কি না, মানুষের পক্ষে ওটা ভালো কি না, ফিউচারে এমন জিনিস সেটা ভালো হতে পারে কি না। যেরকম একটা ওয়ার্ড আছে ইন সিভিক্স যাকে আমরা বলি বিউরোক্র্যাটস। এই বিউরোক্র্যাটস ওয়ার্ডটার মানে কি? বিউরোক্র্যাটস ওয়ার্ডটার মানে হচ্ছে সেইটা যেখানে অনেক দল মানুষ থাকতেই পারে, অনেক ধরনের মানুষ থাকতে পারে, যেখানে তারা মনে করতে পারে যে যে আজকে যে আইনটা আনছি তার জন্য অনেক মানুষের ক্ষতি হতে পারে, কিন্তু ভবিষ্যতে এই মানুষদেরই কিন্তু উপকার হতে পারে। তাদেরকে আমরা বলি বিউরোক্র্যাটস। বিউরোক্র্যাটসরা যেরকম ব্রেভ হতে পারে, বোল্ড হতে পারে, আবার অনেক সময় বোকাও হয়ে যেতে পারে সবার সামনে। যেরকম একটা এক্সাম্পল দিই, আপনারা সবাই মোহাম্মদ বিন তুগলকের নাম শুনেছেন আর জানেন যে কতটা বোকা রাজা ছিল। কিন্তু কোথাও যেটা মাথায় রাখবেন, মোহাম্মদ বিন তুগলক সেই সময়কালে যে ভুলটা করেছিল সেটা কী ছিল? উনি এটা মনে করেছিলেন যে গোল্ড এমনিতে রেয়ার আছে, তো গোল্ড যদি কম হয়ে যায় পৃথিবীতে বা রাজ্যে, তাহলে আমি গোল্ডের জায়গায় যদি আমি কপার কয়েন আনি, তাহলে সেই কপার কয়েন যদি মানুষ নেয় এবং সেটা নিয়ে যদি ফিনান্সিয়াল নিডস পূরণ করতে পারে বা ফিনান্সিয়ালি যদি কারেন্সি হিসেবে যেটা ইউজ করতে পারে, তাহলে সেটা অনেক ভালো হতে পারে। কিন্তু তার ভুল কী ছিল? উনি যে পুরোপুরি ভুল তা কিন্তু একদমই নয়। উনি ভুলটা কোথায় ছিল সেটা শুনে। কারণ এই কনসেপ্টটা কোথাও আমাদের দেশে কিন্তু ডিমানিটাইজেশন হিসেবে ইউটিলাইজ হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে মোহাম্মদ বিন তুগলক কী ভুলটা করেছিলেন? উনি একটা গোল্ড কয়েন নিয়ে বাজারে একটা কপার কয়েন ছেড়েছিলেন, যেখানে গোল্ড আর কপারের ভ্যালু কিন্তু দুটোই আলাদা, একদমই আলাদা। কপার যেখানে অনেকটা পাওয়া যায়, গোল্ড সেটা কম পাওয়া যায়। আমরা ইকোনমিক্সে জানি যে গোল্ড যেই জিনিসটা পৃথিবীতে কম আছে তার ভ্যালু বেশি, যদি সেটা চাওয়া হয়, যদি দরকার পড়ে তবে। কপারও আমাদের দরকার, গোল্ডও দরকার। গোল্ড পৃথিবীতে কম আছে তাই জন্য তার ভ্যালু বেশি, কপার অনেক বেশি আছে তাই জন্য ভ্যালু কম। তাহলে প্রশ্ন উঠছে, এখান থেকে অনেক কিছু বোঝাও যায় যে পৃথিবীতে সেই জিনিসগুলো করা উচিত যে জিনিসগুলো পৃথিবীতে অনেক কম চলছে এবং পরবর্তীকালে ভ্যালুয়েবল হতে পারে। সেই জিনিস নিয়ে যদি আপনারা পড়াশোনা করে থাকেন বা কাজ কারবার করে থাকেন, তাহলে তার ভ্যালু অনেক বেশি। বাহ, কী সুন্দর কথা বললাম শুধু। যাই হোক, তো উনি করেছিলেন কি, একটা গোল্ড কয়েন নেওয়ার পরে বাজারে কিন্তু কপার কয়েন একটা ছেড়েছিলেন, যার জন্য কিন্তু সেই ভ্যালুটা ঠিক থাকেনি আর রাজ্যর ডেভেলপমেন্টের জায়গায় অবনতি হয়ে গেছে। তাই জন্য লোকেরা মনে করে কোথাও এই রাজাটা কোথাও পাগল ছিল। কিন্তু দেখতে গেলে সেই সময়কালে তিনি সেই ব্রেভ আইডিয়াটা তিনি নিয়ে আসতে চলেছিলেন, তো সেটাও এক ধরনের একটা বিউরোক্রেসি টাইপ। যাই হোক, তো এরকম অনেক কিছু ডিসিশনস, অনেক রাজারা, অনেক আমাদের হেড অফ দ্য অর্গানাইজেশনসরা, অনেক অথরিটি ওয়াইজ যারা পিপলস, যারা আমাদের দেশ কেন অন্যান্য দেশেও যারা ডেভেলপমেন্ট আনার চেষ্টা করেছে, তাদের মধ্যেও অনেকের ছিল। বাট কোথাও সেই প্রবলেমটা তারা ফেস করেছে, মানুষ বুঝেছে, এবং পরবর্তীকালে আজও পর্যন্ত মানুষ সেই প্রতিটা পদক্ষেপের ভুলগুলো থেকে শিখে আজকে আমাদের এই দেশের যে সিভিলাইজেশন প্যাটার্স হিসেবে যে চলছে, এটা আমাদের দেশের গভর্নমেন্টের একটা প্রাপ্য। তার থেকেও বড় প্রাপ্য হচ্ছে মানুষের। কারণ প্রতিটা মানুষের একটা নিজস্ব বক্তব্যকে যখন তারা দেয়, অনেকে ভেবে বলে, অনেকে ভেবে না বলে,
না ভেবে কথা বলাটা কিন্তু খুব বাজে জিনিস, সেটা আমি এখনও পর্যন্ত মনে করি। না হলে আপনারা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের মতো হয়ে যেতে পারেন। ভেবে কথা বলুন। আজকে যদি আমার সামনে যদি দুটো ছেলে থাকে বা দুটো বাচ্চা থাকে, ছেলে বলে বলছি না, দুটো বাচ্চা থাকে, একজনের বাবা বড়লোক, একজনের বাবা গরিব লোক, হয়তো বাবাও নেই, হয়তো দুজনেই কি একই পড়াশোনা পদক্ষেপ রিসোর্স পাচ্ছে? যদি ডিপ রিয়ালিটি দিকে দেখেন, দেখবেন যে না, পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ একজনের কাছে পয়সা আছে, একজনের কাছে রোজগার নেই। একজনের কাছে, যার কাছে রোজগার আছে, সে তার বাবা হিসেবে, সে তার ছেলেকে বাবা হিসেবে যতটা দেওয়ার কথা হচ্ছে ততটাই দিচ্ছে। তো এইখানে আমরা যদি এখন যদি দুটো মানুষকে যদি চর্চা করতে বলি যে কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে মানুষ কেউ কেউ বলবে না, বড় লোকটাকে তাহলে গরিব লোকটাকে হেল্প করা দরকার ছিল, করতে পারতো হেল্প, বলতেই পারে। আবার কোথাও এটা বলতে পারে যে বড় লোকের ছেলে তো যা কিছু তাই করবে, মদ খেয়ে বেড়াবে, উল্টোপাল্টা কাজ করে বেড়াবে, গাড়ি উড়িয়ে বেড়াবে, মানুষ মেরে দেবে ফুটপাতে, এসব কথাবার্তা তারা বলতেই পারে। কিন্তু বলতেই পারে বলে আমরা ছেড়ে দিই, এটা ঠিক না। অনেক গরিব বাচ্চারা আছে, তারা কিন্তু অনেক জায়গায় অনেক কিছু পায়ও না। আবার বড় লোকেরা খুব বড় লোক হয়ে গেলে তাদেরকে নিয়ে চর্চা করতে মানুষ ছাড়ে না। তাহলে কি করা উচিত? তাহলে একটা জায়গায় কাজ করা দেওয়া উচিত। গভর্নমেন্টের প্রতি যে আমরা ট্যাক্স দিচ্ছি, মানে বড় লোকের কাছ থেকে যে ট্যাক্সটা আসছে, সেই ট্যাক্সের পয়সাটা কোথাও এই গরিব বাচ্চার প্রতি যেন হেল্প করা হয়। তো আমাদের দেশে কি করা হয় না? কে বলেছে? করা হয়। অনেক রকমের এরকম স্কিমস রয়েছে, মানুষ জানতে চায় না, মানুষ জিজ্ঞেস করতে চায় না। কারণ আমি মনে করি আজ থেকে 20 বছর আগে যে মানুষরা আমাদের দেশে ভোট দিত, তারা অনেক বেশি স্মার্ট ছিল, অনেক বেশি ডেভেলপমেন্ট আনার চেষ্টা করেছেন। আজকের দিনে অনেক মানুষরা রয়েছে যারা, এটা ডিপেন্ড করে সব সমাজে বলছি না, যারা আছে অনেকটা লেজি, সিরিয়াসলি লেজি। তারা ফোন দেখতে ব্যস্ত, কিন্তু ভোটে কী হচ্ছে না হচ্ছে, কে কী করলো, কে কী করলো না হলো, কেউ যেন জানার চেষ্টা করে না, জিজ্ঞাসা করে না, এবং রিভোল্ট করার প্রশ্ন উত্তর দিতে পারে না। সেই উত্তরগুলো বেশিরভাগ সময় মিডিয়া জিজ্ঞেস করে, মানুষ সেটা দেখতে ভালোবাসে। যাই হোক, অন্যদিকে ডাইভার্ট করে যাচ্ছি। যাই হোক, তো বক্তব্য অনুযায়ী এই দুটো জায়গায় আমাদের কোথাও মনে হয় যে আমরা কাউকে কিন্তু দেখছি না। আজকের বাবা আছে বলে এর বাবা ওকে যতটা তার পক্ষে সম্ভব সে তার ছেলে মেয়েকে বড় করার জন্য তাকে দেবে, এটাই ফ্যাক্ট। আর যদি এর বাবাও থাকতো, তার ইনকামের যেটুকু পয়সা তারা দিতে পারতো এই বাচ্চাকে বড় করার জন্য, তাহলে সেই গরিব বাচ্চাটাকে কিন্তু দিতেন। কিন্তু গরিব হওয়া পাপ নয়, কিন্তু কোথাও পড়াশোনা করতে গিয়ে বা কাজ করতে গিয়ে বা রোজকার সমাজে চলাফেরা করার সময় আমরা কোথাও মনে করি, কেউ বা অনেকেই আছে মনে করে যে গরিব হওয়া হচ্ছে পাপ জিনিস। আমি যদি খুব শক্ত পরিমাণে যদি একটা কথা বলি, তাহলে কিন্তু খুব খারাপ লাগবে অনেক মানুষের, যেটা হচ্ছে যে গরিব হওয়া পাপ নয়, সেটা মানা যায়, কিন্তু এটাও আপনাকে মানতে হবে যে আপনি গরিব জায়গা থেকে কিন্তু গরিবের চিন্তাটা রেখে দিচ্ছেন। আপনি কিন্তু খাটতে পারেন। আজকে অনেক বাচ্চারা এখানে বলতেই পারে, অনেক মানুষ বলতে পারে এই বাচ্চা তো কিছুই নেই, কী করবে? তাহলে বাচ্চাটাকে শেখাও যাতে রোজগার করতে পারে। পড়াশোনা পরে হবে, আগে তুমি শেখাও কেউ রোজগার করবে না, চাইল্ড লেবার হয়ে যাবে। কোথায় চাইল্ড লেবার হবে? মানুষ যদি নিজের ইচ্ছায়, যদি বাচ্চারা যে নিজের ইচ্ছায় যদি বলে আমি কাজ করব, হ্যাঁ, আমি কিন্তু সব বাচ্চার কথা বলছি না, অনেক বাচ্চা ছোটো কোলে থাকে, তারা তো কাজ করতে পারবে না, ঠিকই সরকার। কিন্তু যে মানুষটা সামনে রয়েছে, কাজ করতে পারে, তাই কাজ করা। এরকম অনেক বক্তব্য আসতে পারে, অনেক বিষয়তে বক্তব্য আসতে পারে, কোনটা ঠিক, কোনটা উচিত, কোনটা অনুচিত, সেটা মানুষ ডিসাইড করবে। আমার বক্তব্য বলার কিছু নেই। আমার খালি একটাই কথা বলার, যদি তোমার কাছে রিসোর্স না থাকে, তোমার কাছে যদি কোনো কাজ যদি না থাকে, তোমার কাছে যদি আশেপাশে যদি মনে হয় যে তুমি অনেক কিছু বঞ্চিত হচ্ছ, তুমি বেনিফিট পাচ্ছ না, তাহলে ভাই নিজে খাটো, নিজে জোগাড় করো, নিজে করে নাও। কারণ এই পৃথিবীতে কেউ কাউকে হেল্প করে না, আর প্রতিটা মানুষকে এই হেল্প নিয়ে তারা সারা জীবন কিন্তু কষ্টে ভোগে। কারণ অন্যদের পায়ে ধুলো মাখাতে হয়, অন্যদের পায়ে তেল মাখাতে হয়, তবে গিয়ে সে বলতে পারে যে আমি সমাজে বেঁচে আছি। ভাই, আমি ওরকম লাইফ লিড করতে ভালোবাসি না, কিন্তু কোথাও যদি কোনো দিন যদি কষ্ট আসে, মাথায় রাখবে কষ্টটা কী করে সামলাতে হবে, কী করে ছেড়ে পার করবে। যেদিন পার করে যাবে সেদিনকে তুমি নিজে বুঝবে যে আমি যে খেটেছিলাম বলে সেই কষ্ট থেকে পেরিয়েছি। আর এটাও ঠিক যে আমি যে বক্তব্যগুলো বললাম সেটা সবার জন্য লাগু হয় তা কিন্তু নয়। কারণ আমি কোনো দেশের আইন নই, আমি কোনো দেশের জাস্ট একটা মানুষ যে কিন্তু
তার বক্তব্য দিচ্ছে। হতে পারে আজকে অনেক মানুষরা আমার থেকে অনেক অক্ষমতায় রয়েছে, তাদের ব্যাপার, তাদের লাইফস্টাইল আমি জানি না, তাদের লাইফস্টাইল সম্বন্ধে জানি না, তারা কী কষ্টে রয়েছে। এবং আমার থেকে অনেক মানুষ আছে যারা অনেক হার্ডশিপস লাইফ লিড করে আজকে বিশাল বড় লোক হয়েছে, রোজগার করেছেন। সো আমি আমার বক্তব্য থ্রুটা দিয়ে শুধু এইটুকু বলতে চাইছি যে ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট যোগ্যতা। যে যোগ্য সে ভোটে জয়ী হবে এবং সে কিন্তু দেশের মন্ত্রিত্ব পাবে। মন্ত্রিত্ব পাওয়াটা ইম্পর্টেন্ট নয়, মন্ত্রী পেয়ে যাওয়ার পরও আপনাকে কাজ করতে হবে। যদি আপনারা কাজ না করেন তাহলে কালকে আপনাকেও কেউ মানবে না। তো ওই জন্য যারা যারা মন্ত্রী হতে চাও ভবিষ্যতে, কারণ আজকালকার দিনে কোনো বাবা মারাই তার ছেলেদেরকে বলে না যে ভাই মন্ত্রী হয়, তো আমি বলবো বা আমাদেরকেও যে একটু মন্ত্রিত্ব হতে দিন। কারণ আজকের দিনে কিন্তু সত্যি পৃথিবীতে কিন্তু মন্ত্রী হওয়াটা খুব দরকার। কারণ আজকে যেসব মানুষরা মন্ত্রিত্ব ব্যবসায় রয়েছে, মন্ত্রিত্ব স্থলে যারা চাকরি মানে যারা চান্স পেয়ে যারা মন্ত্রিত্ব সামলাচ্ছে, তাদেরকে না হয় আমরা আজ থেকে 40 বছর আগে থেকে দেখেছি তারা রাজনীতিক ক্যারিয়ারে তারা তাদের সঙ্গে লড়েছে যারা অলরেডি সেই সময় নাম করা ব্যক্তি ছিল এবং তারা ডেভেলপমেন্ট এনেছিল, মানুষের জন্য সত্যি চিন্তা করে। কিন্তু যে দিনকালটা আসছে সেখানে কিন্তু অনেক মানুষরাই কিন্তু মন্ত্রী শুধু নিজের জন্য হতে চায়, সবার জন্য হওয়াটা খুব কষ্টের। তাই বলে কেউ হবে না তা নয়, হবে ঠিকই, কিন্তু বেশিরভাগ মন্ত্রী যারা হবেন তারা কিন্তু সবার জন্য হবে না। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের কাছে আসবো, এই ইউনিয়ন পার্লামেন্ট এইসব বিষয় নিয়ে রয়েছে। তো প্রথমত আমাদের স্টেটে আমি আপনাকে আবার বললাম যে আমাদের দেশে কিন্তু দু রকমের অথরিটি রয়েছে। এক, যারা হচ্ছে দেশকে সামলায়, যাকে আমরা বলবো গভর্নমেন্ট অফ দ্য হোল কান্ট্রি, যাকে আমরা বলতে পারি ইউনিয়ন গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট। আর সেকেন্ড হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য স্টেটস বা ইউনিটস, যাকে আমরা বলি স্টেট গভর্নমেন্টস। স্যার আমার প্রশ্ন আছে, এই ইউনিয়ন টেরিটরিজ কারা সামলায়? ইউনিয়ন টেরিটরিজ অ্যাকচুয়ালি আমাদের প্রেসিডেন্ট সামলায়, তাদের গভর্নর পাঠিয়ে দেন, তারা সামলাচ্ছে, সেটা পরে আসবে, এই সব কিছু আস্তে আস্তে আসবে। এবং প্রতিটা সিটিজেন তারা অ্যাকচুয়ালি দুটো আইন মানে। আমি আগেও বললাম প্রতিটা সিটিজেন কিন্তু দুখানা আইন মানেন, এক স্টেটের আরেকটা দেশের। এবং দুটো আইন কিন্তু যখন বানানো হচ্ছে সেটা কিন্তু দুটো আইন কিন্তু সব ডিভিশন অফ পাওয়ার করে দেওয়া হয়েছে। মানে আপনাকে আবার বলছি যে আমাদের দেশে কিন্তু যে স্টেট লিস্ট ইউনিয়ন লিস্ট রয়েছে, এই মানে হচ্ছে ইউনিয়ন লিস্ট যে লিস্টের মধ্যে যে সেক্টরগুলো রয়েছে যার মধ্যে আইন সেন্ট্রাল গভর্নমেন্ট আনতে পারে, সে আইনগুলো যে সেক্টর রয়েছে সেই সেক্টরগুলো কিন্তু স্টেট দেখাশোনা করে না। ওই জন্য ইউনিয়ন লিস্টটা থেকে যে আইনগুলো আসবে সেগুলো গোটা দেশকে ফলো করতে হবে। এবং যদি বিদেশ থেকে যদি কোনো লোকেরা এখানে আসে তাও কিন্তু সেই আইনটা মেনে চলতে হচ্ছে। এবং যারা স্টেটে থাকে তারাও কিন্তু স্টেট লিস্টকে ফলো করবে। এবং কোনো যদি বাইরের স্টেট থেকে আমাদের স্টেটে এসে থাকে তাহলে তাদেরকে স্টেট লিস্ট অনুযায়ী যে আইনটা রয়েছে সেই পদক্ষেপ হিসেবে পানিশমেন্ট বা কাজ বা আইন তাকে ফলো করতে হবে। নেক্সট হচ্ছে এই ডিভিশন অফ পাওয়ার্স যে করে দেওয়া হয়েছে, তাহলে এই মানে যেরকম সাবজেক্টস অফ, যেরকম আপনাকে বলি যেগুলো হচ্ছে ন্যাশনাল ইম্পর্টেন্স, রাজনৈতিকভাবে খুব ইম্পর্টেন্ট, যেরকম আজ যদি কোনো যুদ্ধ হয়ে থাকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের এগেনস্টে যুদ্ধ হচ্ছে বাই চান্স, কেউ ডিক্লেয়ার করলো, কোনো একটা অন্য দেশ বা কান্ট্রি আজকে হয়তো ডিক্লেয়ার করলেন, তাহলে তখন কিন্তু ম্যাটারটা কিন্তু স্টেট গভর্নমেন্ট আন্ডারে থাকবে না, থাকবে কিন্তু ইউনিয়ন গভর্নমেন্ট। স্যার আজকে মনে করুন একটা এক্সাম্পল নিচ্ছি, বাংলাদেশ, জাস্ট একটা হাইপোথেসিসকালি, বাংলাদেশ আজকে ওয়েস্ট বেঙ্গলের উপর আক্রমণ করবে বাই চান্স, তাহলে তখন কে দেখবে? প্রথমত বাংলাদেশ এই সাহসটা পাই করে আমি যাই না, বা যদিও পেয়ে থাকে যে বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলকে অ্যাটাক করার তো ভাবনা চিন্তা করেছে। প্রথমত বাংলাদেশ কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে অ্যাটাক করার জন্য বলেছে ঠিকই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু আমাদের ইন্ডিয়ার বাইরে নয়, ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু ইন্ডিয়ার ভেতরে। এবং ইন্ডিয়া যেটা মনে করবে সেটা হবে, তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হাতে কিন্তু নেই, তখন কিন্তু ইন্ডিয়ার হাতে রয়েছে, তখন সেন্ট্রাল দেখাশোনা করবে। তার মানে বাংলাদেশ কিন্তু ওয়েস্ট বেঙ্গল অ্যাটাক করছে না, বাংলাদেশ কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে অ্যাটাক করার চিন্তা ভাবনা করেছে। আমরা হাসি কেন? কারণ অবভিয়াসলি এটা একটা এক্সাম্পল, হাইপোথেটিক্যালি ভাবনা চিন্তা করা, আর কিছুই না। তো ডিভিশন অফ পাওয়ার্স হচ্ছে সেইভাবে ভাগ করা। যেরকম কারেন্সি নিয়ে কথা বলা, এই কারেন্সি নিয়ে কথা বলা মানে হচ্ছে আমাদের দেশের যে টাকা পয়সার ব্যবধান, যে আমরা টাকা পয়সা যেটা আমরা দিই আমাদের কিছু জিনিস কেনার জন্য, কিছু জিনিসকে পেমেন্ট করার জন্য, কিছু ফ্যাক্টর ইনকাম করার জন্য, সেই টাকা পয়সাগুলো কিন্তু কোন কারেন্সিতে যাবে সেটা ডিসাইড করবে কে? সেটা অবশ্যই ডিসাইড করবে সেন্ট্রাল, নট স্টেট। এরকম অনেক কিছু বিষয় আছে, যেরকম ডিফেন্স বলুন, আর্মি,
এইসব বিষয় কিন্তু আমাদের ন্যাশনাল গভর্নমেন্ট দেখছে বা স্টেট গভর্নমেন্ট বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দেখছে। যেরকম লোকাল ইম্পর্টেন্স, যেরকম পুলিশ ইজ অল অ্যাবাউট স্টেট গভর্নমেন্ট। এগ্রিকালচার, পাবলিক হেলথ, স্বাস্থ্যকেন্দ্র, এগুলো সব কটা কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারে। ওকে, কিন্তু এই কন্ট্রোলটা যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে, বাই চান্স যদি কিছু ভুল জিনিস হয়ে থাকে আর তার যদি কোনো শোকজ বা কোনো এভিডেন্স যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আসে, আর সেটা যদি সুপ্রিম কোর্ট রায় দেয় যে হ্যাঁ স্টেট গভর্নমেন্ট এরকম ঝামেলা হচ্ছে এই বিষয় নিয়ে, যেটা স্টেট গভর্নমেন্টকে দেখাশোনা করা উচিত কিন্তু স্টেট গভর্নমেন্ট কোনো পদক্ষেপ নিচ্ছে না, তখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যতই ওটা স্টেট লিস্টের মধ্যে থাকুক না কেন, সেটা দেখাশোনা করার দায়িত্ব তাদের, এবং সেটা আসবে অ্যাকর্ডিং টু দ্য ল, অ্যাকর্ডিং টু দ্য প্রসিডিওর, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইনগুলো এনেছে তার মধ্যে সেটা লেখা আছে। অবভিয়াসলি কনস্টিটিউশন অথরিটি, সেন্টার হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, সবাই কিন্তু এই কনস্টিটিউশনকে মানে। আর অবভিয়াসলি সেখানে কিন্তু স্টেট গভর্নমেন্টস আর বাই লার্জ ইন্ডিপেন্ডেন্ট অফ দি কন্ট্রোল অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা ঠিক যে যখন স্টেট গভর্নমেন্ট যে সেক্টরগুলোকে দায়িত্ব নিয়েছে, যে বিষয়গুলোকে নিয়ে দায়িত্ব নিয়েছে এবং স্টেট গভর্নমেন্ট নিজে বুঝবে, সেখানে কোনোদিনও সেন্ট্রাল আসতে পারে না। সেখানে স্টেট গভর্নমেন্ট নিজে বুঝবে কী করা উচিত, কী করা উচিত নয়। এবং সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের কাছে ফাইনাল ইন্টারপ্রেটার। মানে কি? মানে হচ্ছে আজকে কনস্টিটিউশন অনুযায়ী কি বক্তব্য বলা আছে, কি বলা উচিত, কি বলা উচিত নয়, মানুষকে কি করা উচিত আর কি করা উচিত নয়, সেটা স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্ট আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। কি করে? আইন এনে। এবং সেই সুপ্রিম কোর্টই একমাত্র যে কোনো ঝামেলাকে আটকাতে পারে। যেরকম অনেক ঝামেলা হয়, যেরকম অনেক কিছু বিষয় নিয়ে, যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের মধ্যে ঝামেলা, বা অন্য কোনো স্টেট গভর্নমেন্টের মধ্যে ঝামেলা। স্যার এইসব ঝামেলাও হয়? হ্যাঁ হয়। অনেক কিছু বিষয় নিয়ে হতে পারে, সেটা হেলথ নিয়ে হতে পারে, সেটা হতে পারে হয়তো এই স্টেট, মনে করুন একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করুন এটা স্টেট এ, এটা হচ্ছে স্টেট বি, হয়তো এই স্টেটের হয়তো বেশিরভাগ আলু তৈরি হয়েছে, এতটাই আলু তৈরি হয়েছে যে আরেকটা স্টেটকে দিতে পারে। এই স্টেটে হয়তো আলুর জায়গায় পেঁয়াজ বেশি করে হয়েছে এবং এদের কাছে অত পেঁয়াজ নেই, তাহলে এরা তখন পেঁয়াজ ডিভাইড করতে পারে। মনে করুন আমাদের দেশে তো এই সবগুলো দেখাশোনা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট FCI বলে একটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াকে সেট করেছে, যে যাতে রিসোর্সেস সবাই যাতে ইকুয়ালি পায়। তার মানে দেখতে গেলে কি, তোমার এখানকার আলু যদি বেশি হয়ে থাকে, তাহলে বেশিরভাগ সারপ্লাস আলুটাকে তুমি এই গভর্নমেন্টকে দাও, আর এই গভর্নমেন্টের যদি বেশি সারপ্লাস যদি পেঁয়াজ হয়ে থাকে, তাহলে সেই আলুটা তুমি তাহলে এঁকে দাও। এইভাবে তো তোমরা ভাগভাগটা করে নাও। কিন্তু এই ভাগভাগটা করার সময় হয়তো এদের মধ্যে কোনো ঝগড়া হলো, ঝামেলা হলো, কিছু প্রবলেমস হলো, তাই নিয়ে কোর্টে যাওয়া হলো। তাহলে কি যাওয়া হবে? হ্যাঁ হবে, কিন্তু কোন কোর্টে? হাইকোর্ট? একদমই নয়, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এইসব বিষয় নিয়ে চর্চা হয়, যেরকম স্টেট টু স্টেট ঝামেলা বা স্টেট টু স্টেট কিছু ডিসপিউটস, সেন্ট্রাল থেকে স্টেটের ডিসপিউট, এরকমও হয়। সেন্ট্রালের সঙ্গে 3-4টে স্টেটের ডিসপিউট, এরকমও হয়। এই ঝামেলাগুলো কিন্তু দেখাশোনা করার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট রয়েছে। সুপ্রিম কোর্ট আইন অনুযায়ী যেটা মনে করবে সেটাই করবে, তাই জন্য তাকে বলা হয় দ্য ফাইনাল ইন্টারপ্রেটার অ্যান্ড দ্য গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। এর পরের দিন আমি লোকসভা নিয়ে আসবো। আজকের জন্য আপনারা এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আশা করি জাস্ট ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট আর আমাদের দেশে ফেডারেল সেট আপটা কেমনভাবে আছে সেটা আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিও দেখে যদি কিছু মন্তব্য দেওয়ার থাকে যে হ্যাঁ এই স্যার এই জায়গাটা বুঝিনি, আরেকবার বুঝলে ভালো হয়, স্যার তুমি আরও ভালো করতে পারতে, স্যার এই জিনিসটা এইভাবে আরও ভালো করে ডিসক্রাইব করলে ভালো হতো, তাহলে আশা করি তাহলে আমি সেই দিকে এগোবো। আমি চাইবো আপনারা এখানে কমেন্টস করুন, তো আমাকে বলুন যে আপনারা আদৌ বুঝেছেন কি না। তাহলে আমি সেই বুঝে আজকেই যে হিস্ট্রি দিয়ে আমি যে আপনাকে সিভিক্স দিয়ে যদি বোঝালাম, আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে বলবেন। আগামী 10-20 বার আমি চেষ্টা করবো যাতে সেই হিস্ট্রি, সিভিক্স এবং সোশ্যাল সায়েন্স নিয়ে বোঝাতে এবং ইকোনমিক্স নিয়েও আসবো। যদি আজকে এরকম সেট আপে যদি আপনাদের যদি এই ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ক্লিয়ার কাট উইথ আকাশে। নমস্কার, থ্যাংক ইউ।